হাই, আমি মুন্না। আমরা অ্যাভারেজ বের করা শিখছিলাম। এর আগের পর্বে আমরা দুইভাবে অ্যাভারেজ বের করা শিখেছি। আমরা ঠিক এ পর্যন্ত এসেছিলাম। আজকের পর্বে আমরা আরও নতুন করে আরেকটু অ্যাডভান্স লেভেলের অ্যাভারেজ বের করা শিখব। তো কথা ছিল এই নতুন পর্বটা অ্যাডভান্স লেভেলের হলেও এটা আমরা শিখব একদম বিগিনারদের মতো করে। তো চলেন শুরু করি। এই জন্য একটি নতুন ফাইল তৈরি করে নেই। ফাইলের নাম দিচ্ছি average 2.0 .py এন্টার দিয়ে দিলাম। উইন্ডোটাকে বড় করে নেই। আমরা লিখব প্রিন্ট অ্যাভারেজ, এন্টার দিয়ে দিলাম। আমরা চলে আসি শুরুতে। তো আমরা যেভাবে অ্যাভারেজ বের করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেব, এবং ইনপুট আমরা কীভাবে নিব, আমরা সংখ্যাগুলো একটার পর আরেকটা এভাবে সংখ্যাগুলো কমা দিয়ে দিয়ে ইনপুট নেব। যেহেতু ইউজার ইনপুট দিচ্ছে তাই আমরা ভেরিয়েবলের নাম দেই ইউজার ইনপুট। এবার আমরা ইনপুট ফাংশন কল করি। এখানে আমরা লিখে দিব আমরা যা ইনপুট চাচ্ছি তা। আমরা এখানে যেহেতু নাম্বারগুলো ইনপুট চাচ্ছি তাই আমরা লিখে দিব এন্টার দ্য নাম্বারস। তো আমরা নাম্বারগুলো তো ইনপুট নিলাম, এখন এগুলো তো কোথাও একটা আমাদের রাখতে হবে। তো আমরা এগুলো রাখবো কোথায়? এগুলো আমরা রাখবো একটা লিস্টে। তো আগে আমি বানাই, এরপর এক্সপ্লেন করছি। আমি এখানে কি লিখলাম, একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম হচ্ছে নাম্বারস, আর এখানে আমি স্কোয়ার ব্র্যাকেট দিলাম। তো এটা হচ্ছে আমাদের লিস্টকে আপনি কিছুটা ঝুড়ির মতো করে তুলনা করতে পারেন, অর্থাৎ লিস্ট হলো একটা ঝুড়ি। এটা একটা কমেন্ট লিখি ঝুড়ি। তো দেখেন আমাদের যদি একটা ঝুড়ি থাকে তাহলে আমাদের ঝুড়িটা হচ্ছে ফলের। তো ফলের ঝুড়ি হয়ে যদি থাকে তাহলে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের সব ফলগুলো থাকবে, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল, কলা। তো দেখেন এটা যদি আমাদের ফলের ঝুড়ি হয় আর এখানে যদি আম, জাম, কাঁঠাল, কলা এই জিনিসগুলো থাকতে পারে, তাহলে এটা যদি আমাদের নাম্বারের ঝুড়ি হয় এটাতে আমাদের কি থাকবে? খুবই সিম্পল, এটাতে আমাদের নাম্বারসগুলো থাকবে। অর্থাৎ আমি নাম্বারগুলো লিখে যাচ্ছি। তো নাম্বারের ঝুড়িতে আমাদের নাম্বারগুলো ঠিক এভাবে থাকবে। এখানে এই জিনিসগুলো হলো কমেন্ট আমি লিখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলোর আমাদের প্রোগ্রামে কোনো কাজ নেই, বোঝানো শেষ হলে এগুলো আমরা কেটে দেব। যাই হোক, এবার আমরা শুরুতে চলে আসি, এন্টার দেই। একটা জিনিস আমাদের সবার জানার কথা, সেটা হচ্ছে আমরা যদি ইনপুট ফাংশন ব্যবহার করে কোনো ইনপুট নেই, সেই ইনপুটটা সবসময় আমাদের স্ট্রিং হয়, অর্থাৎ আমাদের অক্ষর বা লেটার হিসেবে হয়। সেটা কখনো ইন্টিজার বা ফ্লোট হয় না, সেটা কখনো সংখ্যা হয় না, সেটা শুধুমাত্র টেক্সট হয়। ঠিক আছে? তো সেটা যদি টেক্সট হয়ে থাকে তাহলে সেটাকে তো আমাদের ছোট ছোট করে কাটতে হবে। আর আমরা কাটতে যাচ্ছি ঠিক কোথায়, যেখানে আমরা কমা দেব সেখানে। যেমন এখান থেকে এই পর্যন্ত একটা সংখ্যা, 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 তাই না? তো যাই হোক, এই সংখ্যাগুলো যদি আমাদের টেক্সট হয়ে থাকে তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি না, টেক্সট নাম্বার। ইকুয়াল আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম হচ্ছে টেক্সট নাম্বার। তো এই টেক্সট নাম্বারে আমরা প্রথমে ইউজার ইনপুটকে নিয়ে আসব। ইউজার ইনপুট আমরা কোথা থেকে নিয়ে আসলাম? ঠিক এই যে ইউজার ইনপুট আমাদের এখানে আছে সেটাই এখানে আমরা লিখে দিলাম ইউজার ইনপুট। এখন কথা হচ্ছে আমরা যে ইনপুটগুলো নিব সেগুলো তো আমরা কমা দিয়ে নিব, তাই না? এই যে কমা দিয়ে আমরা ইউজার ইনপুটগুলো নিচ্ছি। তো এই ইনপুটগুলা
আমাদের যদি টেক্সট আকারে ধরে নেয় প্রোগ্রাম, তাহলে তো এগুলো কেটে কেটে ছোট করতে হবে। এই যে এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, অর্থাৎ যেই যেই জায়গায় আমাদের কমা আছে সেই জায়গায় আমাদের কাটতে হবে। তো এই কাটাকাটির জন্য আমরা ব্যবহার করতে পারি স্প্লিট ফাংশনকে, এবং ফাংশনকে আমরা বলে দিব যে তুমি কমা পেলেই কাটো, অর্থাৎ সে যেন কমা পাওয়ার সাথে সাথেই কাটাকাটি শুরু করে বা কেটে কেটে ছোট ছোট একটা একটা সংখ্যা ধরে নেয়। এই জন্য আমি এখানে কমা দিয়ে দিলাম। এখন আপনি যদি কমা না দিয়ে অন্য কোনো চিহ্ন দেন, তাহলে সেই চিহ্নটা সে যেখানেই পাবে সেখানেই সে কেটে দিবে। তো যাই হোক, আমরা যেহেতু কমা দিয়ে দিয়ে ইনপুটগুলো দিব, তাই আমি কমা দিয়ে দিলাম, যাতে করে সে কমা পাওয়া মাত্রই কেটে কেটে আলাদা আলাদা টেক্সট করে নেয়। পুরোটাকেই সেজন্য একটা টেক্সট ধরে বসে না থাকে, সেজন্য আলাদা আলাদাভাবে পুরোটাকে। এবার আমাদের লুপ চালানোর পালা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ফর লুপ ইউজ করি, তাই লিখব ফর, আমি এখানে লিখছি টেক্সট ইন লেখা শেষ করে বোঝাচ্ছি। তো দেখেন, আমি বললাম যে আমাদের ইনপুট ফাংশন পুরোটাকেই স্ট্রিং হিসেবে ধরে নেবে, অর্থাৎ পুরোটাই একটা টেক্সট আকারে ধরে নেবে। তো পুরোটাই যদি সে টেক্সট আকারে ধরে নেয়, এর জন্য সে যে টেক্সটগুলো পাবে, এখানে আমি টিটা দিতে ভুলে গেছি, সেগুলো কোথায় থাকবে? সেগুলো অবশ্যই টেক্সট নাম্বারে থাকবে। এবং টেক্সট নাম্বারে সে যখন যাবে, এই যে টেক্সট নাম্বারে, তখন সে কী হবে? তখন সে কমা পাওয়া মাত্রই একটা একটা করে কেটে কেটে ছোট ছোট অংশে বিভক্ত হবে। তো সে যদি শুধুমাত্র ছোট ছোট অংশে বিভক্ত হয়েই থেকে যায়, তাহলে কি আমাদের কাজ শেষ? না, তাহলে আমাদের কাজ শেষ না। কারণ আমাদের অনেকগুলো স্পেস আছে, আমাদের অনেকগুলো ফাঁকা জায়গা আছে। আর আমাদের এই ফাঁকা জায়গাগুলো যেন না থাকে, এজন্য আমরা ব্যবহার করব স্ট্রিপ ফাংশনকে। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে আমাদের যে এই স্প্লিট ফাংশন সংখ্যাগুলোকে ছোট ছোট করে কাটবে, কেটে কেটে একটা আলাদা আলাদা সংখ্যায় রূপান্তর করবে, তার আগে পিছনে যে ফাঁকাগুলো আছে, এই যেমন ধরেন এখানে ফাঁকা, এখানে ফাঁকা, যে এখানে ফাঁকা, অনেক জায়গায় আমাদের অনেক ফাঁকা আছে। তো এই ফাঁকাগুলো যেন না থাকে বা এই ফাঁকাগুলো যেন দূর হয়ে যায়, তার কাজটা করবে আমাদের এই স্ট্রিপ ফাংশন। এবার আমরা এন্টার দিয়ে দেই। তো এখন তো এটা বুঝলাম যে আমাদের প্রথমে সংখ্যাগুলোকে ছোট ছোট করে কাটা হলো, একটা একটা সংখ্যা বানিয়ে নেওয়া হলো, এরপর সেগুলোর আগে পিছে থাকা ফাঁকা জায়গাগুলোকে কেটে ফেলা হলো। এবার এটা আমাদের কী হবে? এবার এটাকে আমরা যেহেতু টেক্সটে আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে একটা নাম্বার ভেরিয়েবল বানানো। নাম্বার ভেরিয়েবলটা আমি কেন বানালাম? নাম্বার ভেরিয়েবল বানানোর কারণ হচ্ছে আমরা টেক্সটটাকে ছোট ছোট করে ভাগ করে নিলাম, এবং ভাগ করা অংশ থেকে ঠিক এখানে এসে আমরা আগে পিছিয়ে থাকা ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন সব কিছু তো আমাদের করা হলো, কিন্তু আমাদের মূল কাজটাই করা হলো না। মূল কাজটা হলো আমাদের টেক্সটটা টেক্সট হিসেবেই থেকে গেল। টেক্সটটাকে তো আমাদের ইন্টিজার বা ফ্লোট কোনো কিছুই বানানো হলো না। ইন্টিজার আর ফ্লোট এগুলো দিয়েই তো আমরা শুধুমাত্র গাণিতিক কাজগুলো করতে পারি বা হিসাব নিকাশগুলো করতে পারি। ইন্টিজার হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হচ্ছে আমাদের দশমিকযুক্ত সংখ্যা। আমরা যদি ইন্টিজার ব্যবহার করি, তাহলে সেখানে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবো, আমরা কোনো দশমিক সংখ্যা ব্যবহার করতে পারবো না। তাই আমরা ফ্লোট ব্যবহার করতে চাই, যাতে করে আমরা দশমিকযুক্ত সংখ্যাও ব্যবহার করতে পারি। যেহেতু আমরা ফ্লোট ব্যবহার করতে চাই, তাই লিখব ফ্লোট, এবং এই ফ্লোটের ভিতরে আমরা টেক্সটকে রেখে দিব। এন্টার দিয়ে দিলাম। এখন এখানে ব্যাপারটা কি হবে? আমাদের যে টেক্সটটা আসবে, একটা একটা করে একদম ক্লিন হয়ে টেক্সটগুলো আসবে, যেগুলো আগে পিছু কোনো ফাঁকা থাকবে না। সেই টেক্সটগুলো এখানে এসে একটা একটা ফ্লোটিং নাম্বারে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ সেগুলো টেক্সট না থেকে বা স্ট্রিং না থেকে সেগুলো আমাদের সংখ্যা হয়ে যাবে। এখন এই যে ফ্লোট, এটা হচ্ছে মূলত ফ্লোটিং নাম্বার এর শর্ট ফর্ম, অর্থাৎ ফ্লোটিং নাম্বারের শর্ট ফর্ম হচ্ছে ফ্লোট। আমাদের ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি, ইন্ট, এবং আমাদের স্ট্রিংয়ের শর্ট ফর্ম হচ্ছে এসটিআর। তো যাই হোক, এবার আমাদের এখানে যে আমরা লিস্টে বানিয়েছিলাম, সেখানে আমাদের সব কিছু যোগ করে ফেলবো। এখন সেখানে আমরা সব কিছু কীভাবে যোগ করে ফেলবো? আমরা কি এখানে আমাদের সংখ্যাগুলো এভাবে রেখে দেব? একদম না, কারণ আমরা এখানে আমাদের সংখ্যাগুলো নিজে রেখে দেব না। আমরা ইউজার থেকে বা আমরা বাইরে থেকে সবগুলো একদম ইনটেক ইনপুট নেব।
এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভেরিয়েবল নাম্বারস এটাকে এখানে কল করব। আমরা লিখব num নাম্বারস। এরপর আমরা লিস্টে কোনো কিছু যোগ করার জন্য অ্যাপেন্ড এই ফাংশনটা ইউজ করি। লিখলাম অ্যাপেন্ড। এখন আমরা তো লিস্টে যোগ করার জন্য এটা ব্যবহার করি, সেটা তো বুঝলাম, কিন্তু লিস্টে আমরা কি যোগ করব? আমরা এই যে টেক্সটটাকে নাম্বার বানিয়েছি, এই নাম্বারগুলো আমরা এই আমাদের যে লিস্ট আছে নাম্বারস সেখানে যোগ করব, তাই না? তাই এখানে আমরা কল করে দিব নাম্বারকে, অর্থাৎ এই যে এখানকার এই নাম্বারকে। তাই আমরা এখানে লিখব নাম্বার। মোটামুটি ফর লুপের কাজ আমাদের এখানেই শেষ। পুরো জিনিসটা আমি একবার সামারাইজ করি। আমরা প্রথমে এখানে ইউজার থেকে ইনপুট নিলাম। ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা যখন কোনো কিছু ইনপুট নেই তখন সেটা আমাদের স্ট্রিং হয়ে যায় বা টেক্সট হয়ে যায়। এখন টেক্সট তো হয় সেটা বুঝলাম, কিন্তু টেক্সটটা শুধু ছোটোখাটো টেক্সট না, সেটা একদম এত বড় একটা টেক্সট হবে, বা আপনার সংখ্যার পরিমাণ যদি আরও বেশি থাকে তাহলে সেটা আরও বড় টেক্সট হবে। এই টেক্সটটাকে কেটে কেটে ছোটো ছোটো একটা ভাগ করে নিলাম। যেমন এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, এভাবে আমরা কেটে কেটে ভাগ করে নিলাম। তো আমাদের ভাগ করা শেষে আমরা চলে আসলাম ঠিক এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা কি করলাম? এই জায়গাটাতে আমরা আমাদের যে টেক্সটগুলো আছে, ঠিক এই যে এই জিনিসগুলো, এগুলোর আগে পিছে অনেক ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো আমরা স্ট্রিপ ফাংশন ব্যবহার করে কেটে ফেল দিলাম। এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ঝকঝকা টেক্সট, মানে শুধু এখান থেকে এই পর্যন্ত এইটুকু করে। তো এইগুলোর আগে পিছিয়ে কোনো সংখ্যাও নেই, কোনো ফাঁকা জায়গাও নেই। তো সব কিছুই বোঝা গেল। এখন হলো আমাদের মূল কাজ, আমাদের এই টেক্সটটাকে ডিজিট বানানো। তো এই ডিজিট বানানোর জন্য আমরা ফ্লটকে কল করলাম। ফ্লট ফাংশন ব্যবহার করে আমরা এই টেক্সটকে ডিজিট বানিয়ে নিলাম। এরপর আমাদের যে ডিজিটগুলো আছে প্রতিটা ডিজিটকে আমরা অ্যাপেন্ড এই ফাংশনটার মাধ্যমে লিস্টে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের অঙ্ক করার পালা। এবার আমরা অ্যাভারেজ বের করার জন্য ডিরেক্ট ফিল্ডে কাজ করব। ঠিক আছে, একটু উপরে উঠাই। প্রথমে আমরা এখানে নিয়ে আসবো ইফ। এরপর লেন্থ ফাংশনকে আমরা কল করব। নাম্বারস। এখানে কি করলাম? এখানে লেন ফাংশনটাকে কল করলাম এবং লেন ফাংশনটাকে কল করে ভিতরে নাম্বারস রেখে দিলাম। লেন ফাংশনের কাজ হচ্ছে গুণে দেখা। সে হচ্ছে যে গুণে দেখে, সে সব কিছুই গুণে। আর এই নাম্বারস হলো আমাদের ঠিক এই যে এখানকার নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটা আমরা এখানে কল করলাম। এখন এই লিস্টের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে বা না থাকে সেটা এই লেন ফাংশন খুঁজে দেখবে। যদি থাকে তাহলে সেটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে, আর যদি না থাকে সেটা অবশ্যই জিরো। আর যদি জিরো হয়ে থাকে তাহলে তো জিরোর কোনো অ্যাভারেজ বের করার প্রশ্নই আসে না, অর্থাৎ আমাদের এখানে আর কোনো কিছু করার নেই। এখন কথা হচ্ছে যদি জিরো না হয়, অর্থাৎ সেখানে যদি সংখ্যা থাকে, তাহলে সে কী করবে? খুবই সিম্পল, সে পুরোটাকে গুণে দেখবে যে সেখানে আসলে কতটি সংখ্যা আছে। তো সে না হয় পুরোটাই গুণে দেখলো। এখন কথা হচ্ছে এটা আমাদের কোন কাজে লাগবে? এটা আমাদের অনেক কাজে লাগবে। আমরা প্রথমে অ্যাভারেজের একটু বেসিক কনসেপ্টটা নিয়ে কথা বলি। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড়। গড় আমরা কীভাবে বের করি? আমরা কিছু সংখ্যা নেই, আমাদের ইচ্ছে মতো সংখ্যা বা যেগুলোর আমাদের গড় বের করার প্রয়োজন পড়ে সেই সংখ্যাগুলো আমরা নিই এবং সেই সংখ্যাগুলো নিয়ে একসাথে সবগুলো সংখ্যাকে যোগ করি। যোগ করার পর আমরা যতগুলো সংখ্যা বা যতটি সংখ্যা যোগ করেছি সেই সংখ্যাটা দিয়ে, অর্থাৎ আমরা যদি 20টা সংখ্যা যোগ করি তাহলে 20 দিয়ে, যদি 10টা সংখ্যা যোগ করি তাহলে 10 দিয়ে ভাগ করি, এবং ভাগ করে আমাদের যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো আমাদের প্রথমে কি করতে হয়? সবগুলো সংখ্যাকে যোগ করতে হয় বা মোট করতে হয়। তো মোট মানে আমরা কি জানি? টোটাল। আমরা যোগ করব, এই জন্য লিখলাম সাম। সাম মানেই যোগ। কাকে যোগ করব? আমরা ঠিক এই যে আমাদের যে লিস্টটা আছে, লিস্টের প্রতিটা ডিজিটকে, প্রতিটা সংখ্যাকে আমরা যোগ করব, তাই না? তো আমাদের লিস্টের নাম হচ্ছে কি? নাম্বার। সরি, নাম্বার না, নাম্বারস। তো আমরা সব কিছু যোগ করে ফেললাম। এবার আমরা এখানে ইন্টার দিয়ে দিই। তো ইন্টার তো দিলাম। এখন আমাদের এখানে কি হলো? এখানে আমাদের যোগ করাটা শেষ হইলো। এখন যোগ করার পর আমাদের যেটা আসে সেটা হচ্ছে সংখ্যার যে পরিমাণ আছে সেই পরিমাণটা দিয়ে ভাগ করা, অর্থাৎ 10টা সংখ্যা হলে 10 দিয়ে ভাগ করা, 20টা হলে 20 দিয়ে ভাগ করা, 40টা হলে 40 দিয়ে ভাগ করা। ঠিক আছে, তো এই সংখ্যা যে ঠিক কতগুলো হলো সেগুলো আমরা কিভাবে গুণে পাবো?
বা সেগুলো আমাদের প্রোগ্রাম কিভাবে বুঝবে? খুবই সিম্পল, এই কাজ আমরা অনেক আগেই করে ফেলেছি। এই যে আমরা এখানে লেন কল করে ফেলেছি, আর এই লেনের কাজ হচ্ছে গুণাগুণি করা। এখন লেন তো গুণাগুণি করবে, ঠিক আছে, কিন্তু সে গুণে রাখবে কোথায় বা সে গুণে করবে এটা কি? খুবই সিম্পল জিনিস। তো লেনকে আমাদের গুণে রাখার জন্য একটা জায়গা করে দিতে হবে। তো এই জায়গাটার নাম দিচ্ছি আমরা কাউন্ট। যেহেতু সে গুণাগুণি করে গুণে সেখানে রাখে, পরিমাণটা রাখে, তাই আমরা কাউন্ট দিচ্ছি। আশা করছি কাউন্ট বানানটা ঠিক আছে। কাউন্ট আমাদের কি কাউন্ট করছে? কাউন্ট আমাদের সংখ্যার পরিমাণটা কাউন্ট করছে, নাম্বারস, অর্থাৎ আমাদের এখানে কতগুলো সংখ্যা আছে সেটা সে কাউন্ট করবে। তো কাউন্ট করা যদি শেষ হয়, তারপরে তার কাজ কি? কাউন্ট করা শেষ হলে তারপরের কাজ হচ্ছে টোটালকে, অর্থাৎ মোট যতগুলো হয়েছে সবগুলো যোগ করার পর যত হয়েছে সেগুলোকে গুণে সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করা। আর সংখ্যার পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলেই তো আমাদের অ্যাভারেজ বের হয়ে গেল। তো যেহেতু এখানে আমাদের অ্যাভারেজটা বের হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে লিখব অ্যাভারেজ। অ্যাভারেজ ইকুয়াল, আমরা এখানে কি করব? আমাদের টোটালকে মোট সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করব। এখন মোট সংখ্যার পরিমাণ আমাদের কোথায় আছে? কাউন্টে আছে, কারণ কাউন্ট সে জানে আমাদের সংখ্যার পরিমাণ আসলে কত। তো সংখ্যার পরিমাণ যত হবে তত দিয়েই ভাগ হবে। তো এই সংখ্যার পরিমাণ নিয়ে আসার জন্য আমরা এখানে কল করব কাউন্টকে। তো এখন আমাদের কোড লেখা কমপ্লিট বলা চলে। তো কমপ্লিট বলা চলে কেন বলছি? এটা বলার অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা চাইলে আরও অনেক কিছু এখানে লিখতে পারি, অনেক কিছু করতে পারি, বা আমাদের কোডটাকে আমরা একটু অপটিমাইজ করতে পারি, আরও সুন্দর করতে পারি। প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে এই জিনিসগুলোকে কেটে দিতে পারি, এগুলোর আমাদের কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা এবার কোডটা রান করে দেখি। দেখেন আমাদেরকে এখানে খুব সুন্দর করে বলে দিছে ইন্টার দ্য নাম্বারস। দেখি আমরা নাম্বারস দেই। প্রথমে আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে ট্রাই করে দেখি। আমরা দিলাম 10, এরপর দিলাম 20, এরপর 30, এরপর 40, এরপর 50 পর্যন্তই থাক, ইন্টার দিয়ে দিলাম। আমাদের এখানে এরর মেসেজ দিল। কেন এরর মেসেজ দিল? ও, আমি ভুলটা খুঁজে পেয়েছি। আমি এখানে কমা না দিয়ে ডট দিয়ে দিয়েছি। তার আমরা নতুন করে আবার রান করি। এবার দেই, প্রথমে দেই 10, এরপর 20, এরপর 30, এরপর 40, এরপর 50 দিয়ে দিলাম এন্টার। দেখেন এবার আমাদের কোড খুব সুন্দর করে কাজ করেছে, আমাদের গড় বের করে দিয়ে দিয়েছে। আমরা একটু মুখে মুখে হিসাব করে দেখি। প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 10, 10-এর সাথে 20 যোগ করলে হচ্ছে 30, 30-এর সাথে যদি আবার 30 যোগ করি হচ্ছে 60, 60-এর সাথে যদি আমরা আবার 40 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 100, 100-এর সাথে যদি 50 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 150। তো আমাদের টোটাল নাম্বার আসছে 150। তো 150-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসে 30। 30-এর সাথে আপনি 5 যদি গুণ করেন তাহলে আমাদের চলে আসবে 150। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম যে ঠিকঠাকভাবে রান করছে সেটা আমরা এখানে বুঝতে পারলাম। তো চাইলে আমরা আরেকটু কঠিন সংখ্যা দিয়ে বা আরেকটু কি বলে ঝামেলার সংখ্যা দিয়ে ট্রাই করে দেখতে পারি। তো দেখি, নতুন করে রান করি। এবার আমি জানি না আমি কত কত ইনপুট দিচ্ছি, আমি শুধু সংখ্যা লিখে যাচ্ছি। আমি কত কত লিখেছি আমি জানি না, আমি ইন্টার দিয়ে দেই। বাহ, আমাদের খুব সুন্দর করে এখানেও গড় বের করে দিয়েছি। এবার চলুন আমরা একটু মডিফাই করে দেখি। দেখেন আমরা প্রথমে যেটা মডিফাই করতে পারি সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদেরকে ডিরেক্ট এখানে গড়টা বের করে দিচ্ছে। হ্যাঁ, আমরা যেহেতু জানি যে এখানে গড় দিচ্ছে তাই আমরা দেখেই বলতে পারতেছি যে এটা আমাদের গড়, কিন্তু যে এটা জানে না সে কিভাবে বুঝবে যে এটা আমাদের গড়? তো এটা যেন সে বুঝতে পারে তাই আমরা প্রথমেই এই মডিফাইটা করব। আমরা কি লিখব? আমরা যেখানে অ্যাভারেজ লিখেছি এটাকে আমরা যেটাকে থার্ড ব্র্যাকেট বলি তার ভিতরে রেখে দেব। মূলত এটার নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট। তো যাই হোক, তৃতীয় বন্ধনী বা কার্লি ব্র্যাকেট বা এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী বা কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমরা অ্যাভারেজটাকে রেখে দিলাম। এরপর এখানে আমরা এফ লিখলাম, তারপরে আমরা এই সবগুলোকে কোটেশনের ভিতরে নিয়ে আসলাম। এইখানে লিখে দেবো অ্যাভারেজ। এখন কথা হচ্ছে এটা আমরা এইভাবে কেন লিখলাম? এভাবে লেখার কারণ হচ্ছে এই ফরম্যাটটাকে এফ স্ট্রিং বলে।
এবং এটা কি, কেন, কিভাবে, এগুলো কোনো কিছু আমাদের জানার দরকার নেই। আমি জাস্ট খুব সোজা করে একটা জিনিস বলি। আমাদের প্রথমেই এখানে হচ্ছে যে একটা এফ দিতে হবে, সেটা আমরা চাইলে এই ক্যাপিটালও দিতে পারি, চাইলে স্মলও দিতে পারি। এবং এফ দেওয়ার পর আমরা এই যে এইখানে কোটেশনের ভিতরে যা কিছু লিখব, আমাদের প্রোগ্রাম পুরো জিনিসটাকেই প্রিন্ট করবে। অর্থাৎ সে এখান থেকে এই পর্যন্ত এটাকে প্রিন্ট করলো। প্রিন্ট করার পর এখান থেকে এই পর্যন্ত আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। কেন রেখে দিলাম? কারণ এখানে আমরা অ্যাভারেজকে কল করলাম। এই অ্যাভারেজ আমাদের কোথায় আছে? ঠিক এই যে এখানে আছে। অ্যাভারেজকে আমরা কেন কল করলাম? অ্যাভারেজকে কল করার কারণ হচ্ছে আমরা এটাকেই বের করতে চাচ্ছি বা এটাকেই প্রিন্ট করতে চাচ্ছি। এটাকেই যেহেতু আমরা প্রিন্ট করতে চাই, তাই এটাকেই আমরা কল করলাম। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রান করে দেখি, প্রথমে ইনপুট দেই। এবার আমরা ইনপুট দিয়ে সেই ইনপুটগুলোকে কপি করে রেখে দেব, যাতে আমাদের বারবার টাইপ করতে না হয়। এন্টার দিয়ে দেই। তো দেখেন আমাদের এবার খুব সুন্দর করে বলে দিয়েছে অ্যাভারেজ। দেখেছেন? এই বললাম না, আমাদেরকে এবার খুব সুন্দর করে বলে দিবে যে অ্যাভারেজ এভাবে। তো আমরা ইনপুটগুলোকে এবার কপি করে নেই। কপি হয়ে গেছে। তো এবার আমরা যে মডিফাইটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু অ্যাভারেজ বের করছি, তাই আমরা এটার একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেটর। তো অ্যাভারেজ ক্যালকুলেটর নামটা দিলে কেমন হয়? আমরা যেহেতু নাম দিতে যাচ্ছি, আমরা এখানে আসি, এন্টার দিয়ে দিই এবং উপরের লাইনে চলে যাই। এখানে লিখি প্রিন্ট। এখানে আমরা আমাদের ক্যালকুলেটরের নামটা দিয়ে দিই, অ্যাভারেজ ক্যালকুলেটর। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের নাম। তো এবার যদি আমরা রান করি, দেখেন এখানে আমাদের বলে দিয়েছে অ্যাভারেজ ক্যালকুলেটর, কিন্তু ব্যাপারটা জমছে না, দেখতে খুব একটা ভালো লাগছে না। আমরা এখানে আরেকটু মডিফাই করব। আমরা একটা ফাঁকা লাইন প্রিন্ট করি। ফাঁকা লাইন প্রিন্ট করার জন্য আমরা ঠিক প্রিন্ট লিখে এভাবেই রেখে দেব। এবার যদি এটাকে আমরা রান করি, দেখেন সামনে একটু ফাঁকা জায়গা চলে এসেছে। দেখেন সামনে একটা লাইন ফাঁকা রয়ে গেছে। এবার এর নিচেও আমরা একটা ফাঁকা লাইন তৈরি করব। এই জন্য লিখব প্রিন্ট ফাঁকা। দেখেন আমাদের নিচেও একটা লাইন ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ নিচে উপরে ফাঁকা হয়ে গেছে। এবার চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই অ্যাভারেজ লেখাটাকে মাঝামাঝি আনতে পারি। কিন্তু মাঝামাঝি আনার আগে আমরা এখানে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা উপর দিয়ে যদি একটা দাগ দিয়ে দিই, নিচে যদি একটা দাগ দিয়ে দিই মার্জিনের মতো করে, তাহলে সেটা কেমন হয় দেখি। লিখি দাগ দেওয়ার জন্য আমি লিখি প্রিন্ট কোটেশনের ভিতরে আন্ডারস্কোর দেই। এবং কতটা আন্ডারস্কোর দেবো আমরা 70টা আন্ডারস্কোর দিই। 70টা আন্ডারস্কোর দিতে চাইলে আমরা এভাবে লিখতে পারি, চাইলে এখানে একটু সৌন্দর্যের জন্য স্পেস দিয়ে দেওয়া যেতে পারে। তো এবার যদি রান করি, তো দেখেন এটা এমন হয়েছে। ঠিক আছে, তো উপরে আমাদের আন্ডারস্কোর দেওয়া হলো বা উপরে আমাদের একটা দাগ দেওয়া হলো, কিন্তু নিচে তো নেই। আমরা নিচেও দাগ দিয়ে দেবো। এই জন্য এটা কপি করে নেই, এন্টার দেই, এখানে পেস্ট করে দেই, নতুন করে রান করি। তো দেখেন আমাদের অ্যাভারেজ ক্যালকুলেটর কথাটা একদম সাইডে চলে গেছে। এটাকে চাইলে আমরা এই জায়গাটাতে আনতে পারি বা একটু মাঝামাঝি জায়গায় আনতে পারতাম। আমাদের নিচে উপরে দাগ হয়েছে ঠিকই, কিন্তু অ্যাভারেজ কথাটা একদম সাইডে আসে। তো চলেন এটাকে এবার আমরা মাঝখানে নিয়ে আসবো। তো এই জন্য আমরা অ্যাভারেজের আগে স্পেস দেব। বেশ অনেকগুলো স্পেস দেওয়া হলো, একটু কম দেই। দেন এবার যদি রান করি, আসেনি আমাদের মাঝামাঝি, আমাদের স্পেসের সংখ্যা আরও বাড়াতে হবে। এবার রান করি, মনে হয় মোটামুটি মাঝামাঝি এসে গেছে। তো যাই হোক, আর আমি কিছু করব না। মাঝামাঝি যদি এসে থাকে তাহলে এসেছে, যদি না এসে থাকে তাহলে আসেনি। এর আগে কপি করে রাখা সংখ্যাগুলো আমি এবার ইনপুট দিই, এন্টার দেই। তো দেখেন আমাদের ঠিক সেইমভাবে অ্যাভারেজটা বের করে দিচ্ছে।
কিন্তু আমরা যদি চাই আমাদের টোটাল কতগুলো সংখ্যা হলো সেটাও দেখাক, এবং টোটাল করার পর সেটা কত হলো সেটাও দেখাক, সেটা আমরা কিভাবে দেখাবো? চলেন এবার সেটাই দেখে। প্রথমে আমরা টোটাল যে আমাদের যোগফলটা আছে সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রিন্টের আগে কাজ করতে হবে। এখানে আমরা লিখব প্রিন্ট। তো প্রথমে আমরা টোটাল দেখতে চাই, অর্থাৎ যোগ করার পর মোট আমাদের কত হচ্ছে সেটা আমরা প্রথমে দেখব। আচ্ছা, সেটা আমরা প্রথমে না দেখি, প্রথমে আমরা টোটাল আমাদের সংখ্যার পরিমাণটা কত সেটা দেখি। এই জন্য আমরা এফ লিখলাম, ঠিক এর আগের মেথড আমি ফলো করছি। এরপর এখানে লিখব টোটাল কাউন্ট এবং তৃতীয় বন্ধনীর মধ্যে রেখে দিব কাউন্ট। তো টোটাল কাউন্ট এটা প্রিন্ট করবে। এরপর আমরা টোটাল সামটা যে আছে বা টোটাল যে আমাদের নাম্বারটা আছে যোগ করার পর সর্বমোট যেটা আছে সেটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট, ঠিক সেম মেথড ফলো করব। টোটাল সাম, এখানে আমরা টোটালকে রেখে দিব। টোটাল, এখানে আমরা টোটালকে কেন রেখে দিলাম? এখানে টোটালকে রেখে দেওয়ার কারণ হচ্ছে এই যে টোটাল, এই টোটালের ভিতরে আমাদের যে টোটাল সামটা আছে সেটা আছে। আর এখানে কাউন্টকে কল করার কারণ হলো এই যে কাউন্টের ভিতরে আমাদের কতগুলো সংখ্যা আছে সেটা আছে। তো কাউন্ট যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের সংখ্যার পরিমাণটা প্রিন্ট হবে। তো চলেন রান করি। আমাদের এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক। আমরা কপি করে রাখা সংখ্যাগুলোকে ইনপুট দেই, এন্টার দেই। তো দেখেন সব কিছু ঠিক আছে। টোটাল আমাদের 6টা নাম্বার এখানে আছে। আমরা দেখি, গুণে দেখি, 1 2 3 4 5 6। হ্যাঁ, 6টা ঠিক আছে। এবং এই 6টা সংখ্যাকে যোগ করে এত হয়েছে এবং অ্যাভারেজ বের করার পর সেটা এত হয়েছে। ঠিক আছে। তো যাই হোক, সব কিছু সুন্দর লাগলেও আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে। আমরা এখানেও এই যে সামের পরে যেভাবে ক্লোন দিয়েছি সেভাবে যদি এখানেও একটা ক্লোন দিতাম তাহলে ব্যাপারটা দেখতে আরেকটু সুন্দর লাগতো। তো চলেন দিয়ে দিই। এই যে আমরা কাউন্টের পরে যাব এবং এখানে ক্লোন দিব, এই একটা স্পেস দিয়ে দিব। এবার যদি রান করি, কপি করে রাখা সংখ্যাগুলো পেস্ট করি, এন্টার দেই, দেখেন খুব সুন্দর হয়ে গেছে। আবার আশা করছি আপনি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি এভারেজ ক্যালকুলেটর বানাতে পারি আর সেটা থেকে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পারি তা আপনি সম্পূর্ণভাবে বুঝেছেন এবং তা আপনি করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের মডিফাই করা শেষ না। আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আরও অনেক মডিফিকেশন করতে পারি, আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি, অনেক কিছু বাদ দিতে পারি। তো যাই হোক, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ইচ্ছে। যেমন এখানে আমরা যে কাজগুলো করেছি ঠিক এই সেম কাজগুলো আমরা নিচেও করতে পারি। আমি কপি করে নেই, কাউন্টের পরে এন্টার দিয়ে দেই, এখানে সব কিছু পেস্ট করে দিলাম এবং এখানে আমি লিখে দেই অ্যাভারেজ ক্যালকুলেটর এর জায়গায় অ্যাভারেজ ক্যালকুলেট সাকসেসফুল। অ্যাভারেজ ক্যালকুলেট সাকসেসফুল লেখাটা যেহেতু আমাদের বড় হলো তাই সামনের দিকে একটু কেটে দেই স্পেসগুলো, যাতে লেখাটা মাঝামাঝি জায়গায় থাকে। দেখি এবার রান করি। আমাদের এবার ব্যাপারটা খুব সুন্দর হবে। আমাদের যেমন উপরেও টাইটেল ছিল বা আমাদের ক্যালকুলেটারের নামটা ছিল, এই যে অ্যাভারেজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি সেটাও এবার আমাদের ঠিক একইভাবে বা টাইটেলের মতো করে দেখাবে। চলেন রান করে দেখি। রান করলাম। এবার আমাদের কপি করে রাখা সংখ্যাগুলো এখানে পেস্ট করব, দেন এন্টার দিয়ে দিলাম। দেখেন আমাদের ইনপুট দেওয়া নাম্বারগুলো হলো এইগুলা এবং এখানে আমাদের সুন্দর করে বলে দিয়েছে অ্যাভারেজ ক্যালকুলেট সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে অ্যাভারেজটা আমরা বের করতে চাচ্ছি সেটা আমাদের বের করা সাকসেসফুল হয়েছে, সেটা আমাদেরকে পাইথন বলে দিচ্ছে। আর এখানে টোটাল কাউন্ট বা টোটাল যে সংখ্যার পরিমাণ ছিল, এই যে 1 2 3 4 এইভাবে আমাদের টোটাল সংখ্যার পরিমাণ ছিল 6টা। আমরা এর আগেও গুণে দেখেছিলাম, এখানে 6টা সংখ্যাই আছে। এরপর এই 6টা সংখ্যাকে যোগ করে আমাদের টোটাল সামটা এসেছে এটা। আর এই 6টা সংখ্যাকে যে যোগ করেছে, যোগ করে 6 দিয়ে ভাগ করার পর আমাদের অ্যাভারেজ এসেছে এটা। সেটা আমাদের খুব সুন্দর করে বলে দিয়েছে। চলেন এবার আমরা আরেকটু নতুন করে রান করি। এবার আমরা খুব সহজ সংখ্যা দিয়ে পরীক্ষা করে দেখি যে আমাদের ক্যালকুলেটর আসলেও ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা এটা আসলে সঠিকভাবে অ্যাভারেজ বের করতে পারছি কিনা। প্রথমে 10 লিখি, এরপর 20 লিখি, এরপর 30 লিখি,
40 লিখি, 50 লিখি, দেন দিয়ে দেই ইন্টার। এখানে ইন্টার দেওয়ার পর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হলো আমাদের মিলিয়ে দেখার পালা। তো এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? 2টা, 3টা। 2 আর 3 হচ্ছে আমাদের 5, তো টোটাল কাউন্ট 5। ঠিক আছে, আমরা যদি 10-এর সাথে 20 যোগ করি হয় 30, 30-এর সাথে 30 যোগ করলে 60, 60-এর সাথে 40 যোগ করলে হচ্ছে 100, 100-এর সাথে 50 যোগ করলে হচ্ছে 150। তো টোটাল সাম আমাদের দাঁড়াচ্ছে 150। এটা আমাদের ঠিক আছে 150, এবং 150কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 30 আসে, এটাও ঠিক আছে। তার মানে আমাদের ক্যালকুলেটর একদম 100% রাইট ওয়েতে কাজ করছে। আশা করছি পুরো ব্যাপারটা আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন। যদি চান তাহলে আপনার কনফিউশনগুলো কমেন্টে জানাতে পারেন, আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।